গত কয়েক বছর ধরে। কারণ এই রাজ্যে শিক্ষকদের অবস্থা হীরক রাজ্যে পণ্ডিতের, সেই পাঠশালার পণ্ডিতের যা অবস্থা ছিল অনেকটা সেরকম। স্কুলঘর আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, কিন্তু শিক্ষক আদৌ যোগ্য না অযোগ্য তা নিয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। শীর্ষ আদালত থেকে হাইকোর্ট, কোথাও এর জল গড়ায়নি এমনটা নয়। আজকে দাগি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ হয়নি। দুপুর 4টে বেজে গিয়েছে, তালিকা প্রকাশ হলো না। সুপ্রিম কোর্টে দুপুর 3টের মধ্যে তালিকা প্রকাশ করার কথা জানানো হয়েছিল, কিন্তু এখন ঘড়ির কাঁটায় একেবারে বিকেল 4টে। এসএসসির ওয়েবসাইটে সেই তালিকা নেই, তালিকা প্রকাশ হয়নি। কোথায় তালিকা? এই প্রশ্ন সবার। এখনো প্রকাশ হলো না অযোগ্যদের তালিকা। দুপুর 4টে বেজে গেলেও প্রকাশ হলো না তালিকা। সুপ্রিম কোর্টে 3টের পর প্রকাশ করার কথা থাকলেও তা এখনো প্রকাশ করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকায় রয়েছে প্রায় 1900 জনের নাম। 1803 অযোগ্যদের তালিকা আদালতে পেশ করে সিবিআই। নবম দশমে 993 জন এবং একাদশ দ্বাদশে 810 জন। তালিকায় থাকা অনেকের র্যাঙ্ক জাম্প করা হয়েছে বলে অভিযোগ, আবার অনেকে ওএমআরই কারচুপি করেছে বলেও অভিযোগ। সিএনএর হাতে এই মুহূর্তে সেই সম্ভাব্য অযোগ্যদের নামের তালিকা থাকলেও এসএসসি কিন্তু তাদের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোনো রকম তালিকা প্রকাশ করেনি। আমার সঙ্গে মেহবুব মণ্ডল রয়েছেন। মেহবুব মণ্ডলকে আপনারা সবাই চেনেন, এই মুখ আপনারা সবাই দেখেছেন। চাকরিহারা শিক্ষকদের মঞ্চের অন্যতম মুখ মেহবুব মণ্ডলদের মুখ। 1900 জনের একটি তালিকা প্রকাশ হচ্ছে, টু বি প্রিসাইজ 1803 জনের। আমার প্রশ্ন মেহবুব, এতে কি আদৌ কোনো কুলকিনারা হলো, নাকি পুরোটাই একটা গোটা বড় সার্কিটে টেকনিক্যাল গ্লিচ? আসলে আমরা দীর্ঘদিন ধরেই তো এই দাবি তুলেছিলাম যে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হোক। এ নিয়ে আপনারা দেখেছেন অনেক মার দাঙ্গা, অনেক কিছু হয়েছে, পুলিশের আক্রমণের মুখে পড়তে হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু তারা বারবার একটা জিনিস বলতে চেয়েছে, এটা সাবজুডিস ম্যাটার, তাই আমরা এরকম কোনো তালিকা প্রকাশ করতে পারি না। অথচ সেই কথাটাই সুপ্রিম কোর্ট বলল তালিকা প্রকাশ করে দিতে। কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন চিহ্ন থাকলো এটাই যে আজকে তালিকা প্রকাশ করার কথা বললো সুপ্রিম কোর্ট, তালিকা প্রকাশিতও হয়ে যাচ্ছে। কারা বৈধভাবে পেয়েছিল, কারা অবৈধভাবে পেয়েছিল, সেই তালিকা সিবিআই অনেক আগেই দিয়েছে এবং তার একটা অংশ পাবলিশও করা হয়েছিল। কিন্তু তাহলে প্রশ্ন হলো, যখন এতদিন বলা হচ্ছিল চাল কাকর আলাদা করা যায় না, এখন চাল কাকর আলাদা করা গেল, তারপরেও যে জিনিসটা পাওয়া গেল না বর্তমান সময়ে, সেটা হচ্ছে ন্যায় বিচারটা। এবার এখানেই মেহবুব আমার একটা প্রশ্ন থাকবে, এই 1803 জনের তালিকা কিংবা 1900 জনের তালিকায় যদি আমি ধরি, এটাই তো ফাইনাল তালিকা নয়। যদি এটা ফাইনাল তালিকা হতো তাহলে এতদিনের টালবাহানা কিসের? কারণ সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বারবার সিবিআই এর এই তালিকাটি দেখিয়ে বলা হয়েছে এটা সম্পূর্ণ তালিকা নয়। 26,000 ব্যক্তির চাকরি গিয়েছে। আমার প্রশ্ন, এই 1900 জনের তালিকা দিয়ে কোথাও কুমির ছানা দেখিয়ে প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে না তো? না, আসলে এখানে একটা জিনিস আমি বলতে চাইবো যে হাইকোর্টে যখন ছিল, আমরা তখন হাইকোর্টে ছিলাম না, কারণ আমরা এইসব সাথে পাচ্ছের কোনো কিছুর মধ্যেই ছিলাম না। টেন্টেড ভার্সেস গভর্নমেন্ট ভার্সেস ওয়েটিং, এই লড়াইটা ছিল। আনটেন্টেডরা স্কুলে ছিল, তারা কোনো ম্যাটারের মধ্যে ছিল না। হাইকোর্টে যখন মামলাটা চলছিল তখন কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। তারপরে সুপ্রিম কোর্টের লাস্ট যখন জাস্টিস সঞ্জীব খান্না বললেন আপনি কোন তালিকাটাকে মানছেন, আপনার ওয়েবসাইটে থাকা আপনাদের তালিকা নাকি সিবিআই এর তালিকা, তখন কিন্তু এসএসসি যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন জয়দীপ গুপ্তা, উনি বললেন না আমরা সিবিআইটা মেনে নিলাম। তো সেজন্যই আগের দিন দেখবেন যিনি সঞ্জয় কুমার যিনি জাস্টিস ছিলেন, উনি পরিষ্কার বলেছেন যারা স্কুল যাচ্ছে তারা নয়,
তারা আনটেন্টেড, এবং লিখেওছেন রিভিউ ড্রাফটে আনটেন্টেড শব্দটাকেই উনি লিখেছেন এবং বলেছেন রাজ্য সরকারকে ভৎসনা করেছেন যে আপনাদের এই জন্য এই ভুলের জন্য এতগুলো ছেলে রাস্তায় পড়ে আছে। শুধু তাই নয়, আমার মনে আছে আমি হিয়ারিংটা দেখছিলাম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যকে রিপ্রেজেন্ট করছিলেন এবং সেই সময় বিচারপতি স্পষ্ট জানায় যে এই সমস্যার জন্য রাজ্যও দায়ী এবং কোথাও এই সমস্যার জন্য বকলমে সুপ্রিম কোর্টকেও কিছু কিছু অংশ দায়ী করতে শুরু করেছে, যেটা একেবারে অনভিপ্রেত এবং যেটা একেবারে অপ্রত্যাশিত। এটা প্রত্যাশার কোনো জায়গাই নেই যে সুপ্রিম কোর্টের দিকে আঙুল উঠবে। কিন্তু আমরা একদম গোড়ায় ফিরে আসি, এই সমস্ত কিছু হতোই না যদি না চাকরি চুরি যেত। একদম লেটস কাম টু দ্য বেসিক্স। চাকরি চুরি হয়েছে এইটা না বলার কিংবা এটা এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এমনকি সুপ্রিম কোর্ট 8 তারিখে 8th of August 2025 সেই রুলিংয়ে স্পষ্ট করে লিখে দিয়েছে দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আমার প্রশ্ন, সেই দুর্নীতির মাথা কারা, কোথায় তারা? কোনো কিছুই তো হলো না, শুধু দেখছি 26,000 শিক্ষক শিক্ষিকা রাস্তায়। মেহবুব, এটাই আমাদের কাছেও প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পাপ কার সাজা কার? যদি সুপ্রিম কোর্টের কাছেও এই ব্যাপারটা ক্লিয়ার হলো যে হ্যাঁ এটার মধ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা একজন ক্যান্ডিডেট করতে যায়নি, প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করেছে প্রতিষ্ঠানের পরিচালকরা। তাহলে সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্টের উচিত ছিল যে যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত শাস্তির বিধানটা তাদেরকে দেওয়া। তাহলে সুপ্রিম কোর্টের উপর আঙুল উঠছে এই জায়গায় যে তারা সবকিছু জানতে পারলো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করা হয়েছে খুব পরিকল্পিতভাবে। তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করলো তারা কারা? এই প্রশ্নটার উত্তর আমাদের কাছে একেবারেই আমি তোমার কাছে ফিরবো মেহবুব, কিন্তু তার আগে একবার বৈশানর চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শুনবো। বৈশানর বাবুকে আমরা প্রশ্ন করেছিলাম, আজকে তো তালিকা প্রকাশ করার দিন, সুপ্রিম কোর্ট বলে দিল, তাহলে বৈশানর বাবু এবার তৃণমূল কংগ্রেস কি বলবে? লেডিজ এন্ড জেন্টলম্যান, তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনুন। সুপ্রিম কোর্টে মামলা চলছে, জজ সাহেবরা শুনছেন, তারা একটা মন্তব্য করেছেন বা তারা একটা বিষয় জানতে চেয়েছেন। সেখানে লয়ার যিনি ছিলেন আমাদের এসএসসি তিনিও বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো কেউই তো আইনের ঊর্ধ্বে নয়, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে নয়। সুপ্রিম কোর্টের ডবল বেঞ্চের যদি একটা অর্ডার থাকে এবং সেটা নিয়ে যদি সেই অনুযায়ী সরকার কাজ করে তাহলে কারোর কোনো আপত্তি থাকার কথা না। এখন ওনারা কি বলছে, একটা পরীক্ষাও যদি সুস্থভাবে হয়, পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষায় বসে সেখানে করতে হবে, যেটা বলবে কোর্ট আদালত, যেটা বলবে দেশের সর্বোচ্চ আদালত, সেটাই কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে। টালবাহানা দীর্ঘ টালবাহানা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, গান্ধী মূর্তির পাদদেশ থেকে একেবারে এসএসসি ভবনের সামনে, করুণাময়ীতে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য কম তামাশা দেখেনি। একের পর এক মন্ত্রীর গ্রেপ্তারি, ঠিক ভোটের আগে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনীতি তুঙ্গে উঠে যায়। কিন্তু আমার প্রশ্ন একটাই, যদি আজকে তালিকাটার কথাই ভাবি, এই যে 1900 জনের তালিকা প্রকাশ করার কথা, সেই তালিকাটা কখন প্রকাশ করা হবে? আমার সঙ্গে রয়েছেন চাকিরারা শিক্ষক মেহবুব মণ্ডল এবং আমার সহকর্মী সায়ন্তন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, এসএসসি ভবনের সামনে রয়েছে তুমি। সায়ন্তন, তোমাকে বলা, আমরা যা জানতাম দুপুর 3টে কিছু পরে এই তালিকা প্রকাশ করা হবে, 4টে বেজে গেল, এই তালিকার কোনো চিহ্ন এখনো পর্যন্ত আমরা দেখলাম না। ওয়েবসাইট তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিচ্ছু নেই। টালবাহানা কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর আবার টালবাহানা কেন? ইলমাস, দেখো, এই মুহূর্তে তোমাকে যেটা জানাবো যে এসএসসি সূত্রে খবর ছিল যে দুপুর 3টের পর এই তালিকা প্রকাশ করা হবে। 3:20 নাগাদ এই যে এসএসসি দপ্তর রয়েছে এই সল্টলেকে, সেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি এসে পৌঁছালেন এবং 3:20 পর তিনি কিন্তু 2টো ফাইল নিয়ে এলেন। সেই ফাইল নিয়ে তিনি ওপরে গেলেন এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হয়নি। এসএসসি সূত্রে খবর যে আরও কিছুটা সময় লাগবে, অর্থাৎ আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, এমনটাই এসএসসি সূত্র বলছে। তার মূল যে কারণ যে বারবার তারা স্ক্রুটিনি করতে চাইছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে তালিকা ইতিমধ্যেই পাবলিকলি প্রকাশ করা হবে, সেই তালিকা ত্রুটিপূর্ণ রাখতেই একটু বিলম্ব করেই তারা প্রকাশ করবে। তবে যে অফিসিয়াল টাইমিং রয়েছে বিকেল 5টা, সেই 5টার মধ্যেই তারা প্রকাশ করবে, এমনটাই এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে। আরও 1 ঘন্টার অপেক্ষা বাড়লো এখন।
যেটা দুপুর 3টের পর বলা ছিল সেটা এখন বাজছে 4টে, আর ধরে নিচ্ছি আরও 1 ঘন্টার মধ্যে, আরও 60 মিনিটের মধ্যে এই তালিকা প্রকাশ হবে, আমাদের নজর থাকবে। কিন্তু সায়ন্তন, তোমার মনে আছে ব্রাত্য বসুর সঙ্গে একটা মিটিং, সেই চাকরিহারা শিক্ষকদের মিটিংয়ের শেষে তালিকা প্রকাশ করা হবে, ওএমআর শিট প্রকাশ করা হবে, একাধিক জল্পনা, আমরা সারাদিন আমাদের স্টুডিও থেকে, তোমরা আমাদের সহকর্মীরা ফিল্ড থেকে সারাদিনের অপেক্ষা, শেষমেশ ব্রাত্য বসু বেরোলেন এবং বললেন কিচ্ছু প্রকাশ করা হবে না, সাব জুডিস। আজকেও আবার সেরকম হবে না তো? কারণ এবার কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। ঠিক, দেখো এক্ষেত্রে এসএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছিল যে অনেকেই প্রশ্ন তুলছিলেন যে তালিকা যদি প্রকাশ করে এসএসসি তাহলে আগে কেন করলো না। এক্ষেত্রে এসএসসির তরফ থেকে বলা হচ্ছিল যে আইনি কোনো নির্দেশ আসেনি, তাই তারা সেটা মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে একেবারে বিচারপতির এজলাসে জমা দিয়েছিল। এবার সেটাকে কিন্তু পাবলিকলি করা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাই এদিন বিকেল 3টের পর করার কথা থাকলেও বারবার তারা স্কুটিনি করছে, বিকেল 5টার মধ্যে তারা সেই তালিকা প্রকাশ করতে পারবে, এমনটাই এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো যে 17 রকমের যে দুর্নীতি, তার মধ্যে যে নবম দশম, সেক্ষেত্রে 993 জন এবং একাদশ দ্বাদশ, তার মধ্যে প্রায় 810 জন, মোট 1803 জনের তালিকা এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে আগেই জমা দিয়েছে, এবং সেই নাম ধরেই আজকের যে তালিকা থাকবে তার মধ্যে সেই নাম থাকবে। এবার দেখার বিষয় আর কোনো নাম তারা অ্যাড করে কিনা, এবং এই মুহূর্তে বেশ, বলো বল বলো বলো সায়ন্তন, কমপ্লিট। বলো সায়ন্তন, বলছিলে তুমি। দেখো এই মুহূর্তে এসএসসির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে 993 জন এবং 810 জন রয়েছে, তার মধ্যে কিন্তু র্যাঙ্ক জাম্প রয়েছে, ওএমআর ইস্যু রয়েছে, অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও তারা চাকরি পেয়ে গেছে, এই ধরনের ক্যান্ডিডেট রয়েছে। এবার আজকে যে তালিকা প্রকাশ করা হবে প্রায় 1900 জন, অর্থাৎ 1803 জন বা তার থেকে কিছুটা বেশি, সেই তালিকায় কারা কারা স্থান পাচ্ছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সুপ্রিম কোর্টে যে তালিকা দেওয়া হয়েছিল তার পর নতুন কোনো নাম থাকছে কিনা সেই বিষয়টা কিন্তু একেবারে সায়ন্তন, খুব ভ্যালিড পয়েন্ট, যে 1803 জনের নাম থাকবে নাকি সুপ্রিম কোর্টে ওই মুখবন্ধ খামে যে তালিকা ছিল সেই তালিকাতে আরও কয়েকটা নাম হয়তো যোগ হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু থাকছে। আপাতত ধন্যবাদ সায়ন্তন, আমার সহকর্মী, একেবারে এসএসসি ভবনের সামনে থেকে ছিলেন। আমার সঙ্গে মেহবুব মণ্ডল রয়েছেন এই মুহূর্তে, চাকরিহারা শিক্ষক। মেহবুব, একটাই প্রশ্ন, এই 1803 জনের নাম সামনে আসলে সমস্যা তো কিছু নেই, এতদিন এলো না কেন? এই তালিকা তো বহু পুরনো, এই তালিকা তো সিবিআই এর দেওয়া তালিকা, তারপরেও আজকে আবার এই তালিকা প্রকাশ করে নতুন কোনো সুরাহা কি তোমরা পাবে? খুব ভালো হতো, এটা যদি আরো আগে প্রকাশিত হতো তাহলে আমাদের কাছে আরো একটা গ্রাউন্ড বাড়তো। আমরা জানি না যে সেখানে বিচার কি হতো, জাজমেন্ট কি হতো, আর একটা গ্রাউন্ড আমাদের কাছে বাড়তো, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে এখনো বার করেনি, আবার 1 ঘন্টা সময় নিচ্ছে। আমি বলছি 1 ঘন্টা নয়, উনি আরো 1 ঘন্টার পরিবর্তে আরো 2 ঘন্টা সময় নিক, কিন্তু একটা নিখুঁত পরিচ্ছন্ন জিনিস প্রকাশ করুক। কারণ আপনারা দেখছেন যে এই যে পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে, প্রত্যেকদিন একটা করে নোটিশ, হ্যাঁ, একটা করে সংশোধনী। আমি জানি এটার জন্য কোনো সংশোধনীর ব্যাপার না থাকে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ডেটা সাপ্লাই করা হয়েছে, সিবিআই নিজে দিয়েছে, অনেক দিন ধরে চর্চিত, এগুলো পুরো রেডি থাকার কথা। সুতরাং আশা করছি কোনো ভুল হবে না, এটা আশা করছি এসএসসি যেন না ভুল করে, হ্যাঁ, এবং পরিচ্ছন্নভাবে দিক, এটাই আমাদের লাস্ট, মানে ডেথ সার্টিফিকেটটা আমরা লাস্ট দেখতে চাই। যে আমি বুঝতে পারছি তোমরা শেষ দেখে ছাড়বে, স্বাভাবিক, তোমাদের চাকরি গিয়েছে, তোমাদের মধ্যে ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, তোমরা এই গোটা প্রক্রিয়া শেষ দেবে। কিন্তু তার আগে একবার এই নিয়ে যে রাজনীতি চলছে সেই রাজনীতির দিকে চোখ রাখবো, কারণ দিলীপ ঘোষের মন্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বলছেন? লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ হার্ড লুক। এই যে এক্সারসাইজ হচ্ছে, রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে, এতে মার খাচ্ছেন যারা যোগ্য তারা। এবার 2 জন যদি ঢুকে পড়ে অযোগ্য, সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে। তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না, ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিনে দিচ্ছি, বসছেন, আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে। এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে। কারণ কি, কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার, কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য, পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে। মানুষ যখন প্রতিবাদ করে, ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয়, আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয়, আর কোর্ট বারবার কান মুলে দেয়, থাপ্পড় মারে। এই ধরনের কোনো সরকার
গণতান্ত্রিক রাষ্ট্রে কী করে চলতে পারে এটা চিন্তার বিষয়। মেহবুব আলম রয়েছেন আমাদের সঙ্গে, চাকরিহারা শিক্ষক। মাফ করবেন, মেহবুব মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, চাকরিহারা শিক্ষক। মেহবুব, দিলীপ ঘোষ বলছেন সমস্তটাই রাজনৈতিক স্বার্থ এবং পয়সা খাওয়ার জন্য হয়। আপনারা কি তাহলে বড়ে, এই রাজনীতির খেলায় আপনারা বড়ে হলেন? আপনাদেরই জলাঞ্জলি দিতে হলো? একদম একদম। এখানে যদি কারো সবচেয়ে বড় ক্ষতি হয়ে থাকে সেটা আমাদের ক্ষতি হয়েছে, কারণ আমরা 7 বছর ধরে নির্ভেজাল চাকরি করেছি এবং সেটা করার পর এখন আবার নতুন করে আমাদের পরীক্ষা দিতে হবে। আপনারা হয়তো জানেন না, আপনাদের কাছে তথ্য দিই, কারো কারো বয়স হয়েছে 53, একজনের বয়স হয়েছে 57, 3 বছর পরে তার রিটায়ারমেন্ট ছিল, ডিসেবল ক্যান্ডিডেট, তাকে আজকে আবার পরীক্ষা দিতে হচ্ছে। মানে এখন পরীক্ষা দিয়ে বুড়ো বয়সে তাকে প্রমাণ করতে হবে সে মানে পরীক্ষা দিয়েছিল যে সময়, অর্থাৎ আজ থেকে 7 বছর আগে সে যোগ্য ছিল। মানে এখন যদি সে আবার এই বয়সজনিত কারণে, এই সমস্যাজনিত কারণে সে যদি পাসটাও না করতে পারে, তাহলে তাকে তার আর পরবর্তীকালে আর কোনো চান্সই থাকবে না। আমার মেহবুব একটা প্রশ্ন যেটা এই মুহূর্তে না করলেই নয়, যে কারা সাদা খাতা দিয়েছিল আর কারা ব্ল্যাঙ্ক চাকরি চুরির জন্য টাকা দিয়েছিল, আজ সমস্ত কিছুই প্রকাশ্যে আসবে। অন্তত এই 1900 জনের কথা তো প্রকাশ্যে আসবে। একই সঙ্গে কারা অযোগ্য হয়েও এতদিন ধরে চাকরি করছিল সেই নামগুলোও সামনে আসবে। কিন্তু এবার এই নামগুলো প্রকাশ্যে এলে কাদের দুঃখ বাড়বে? এমন কেউ কি আছে যাদের দুঃখ এবার আরও বাড়বে? এই অযোগ্য চাকরি চোরদের যদি নাম সামনে আসে, তাহলে বাকি আরও চাকরি চোররাও কি সমস্যায় পড়বে? আমি এই কথাটা ব্যবহার করলাম, চাকরি চোর, কারণ চাকরি চুরি হয়েছে। আমি এতদিন পর্যন্ত যারা আমাদের সঙ্গে চাকরি করেছেন, আমরাও জানতাম না তারা টেন্টেড বা তাদের এরকম অবৈধভাবে চাকরি পেয়েছেন। সিবিআই ইনভেস্টিগেশনের পর, ওএমআর পাবলিশের পর অনেক কিছু বিষয় স্পষ্ট হয়েছিল আমাদের কাছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা তাদেরকেও রিকোয়েস্ট করব, যাদের নাম আজকে টেন্টেড লিস্টে আসবে, দয়া করে আপনারা প্রেস কনফারেন্স করুন এবং আপনারা যদি যে সমস্ত নেতৃত্ব বা রাজনৈতিক নেতার সঙ্গে সংযুক্ত ছিলেন বা তাদেরকে টাকা দিয়েছিলেন, তাদের নামগুলো প্রকাশ্যে আনুন। কারা তারা আমরা দেখতে চাইছি, কারা সেই মুখগুলো যারা আজকে অবৈধভাবে টাকা নেওয়ার কারণে আমাদের এই প্যানেলের এত বড় একটা সর্বনাশ হলো, তাদের নামগুলো প্রকাশ্যে আসুক, এটা আমরা চাই। একেবারে মেহবুব যা বলছে, 26,000 শিক্ষক এই মুহূর্তে বেকার, তাদের চাকরি নেই, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গোটা প্যানেল বাতিল। 8ই এপ্রিল 2025 মাথায় বাজ ভেঙে পড়েছিল এই 26,000 শিক্ষকদের। মেহবুব মণ্ডল তাদেরই একজন। তারপর অজস্র কান্না, অজস্র অশ্রু। আমার মনে আছে মেহবুবদের সঙ্গে কখনো গান্ধী মূর্তির পাদদেশে, কখনো এসএসসি ভবনের সামনে দীর্ঘ শো করে এসেছি আমরা। কিন্তু এই একটা শো কিংবা খবরের চ্যানেলে কয়েকটা কথা বলে এর বিকার হবে না। এর বিকারের জন্য দরকার চেঞ্জ। মেহবুব, সেই চেঞ্জটা কারা আনবে? এই চাকরি চুরির চেঞ্জটা কারা আনবে? দেখুন, যদি চাকরি চুরির চেঞ্জ আনতে হয় তাহলে অবশ্যই পুরোপুরিভাবে প্রয়োজন একটা, যখন সিস্টেমেটিক ফ্রড হচ্ছে তখন পুরো সিস্টেমটাই করাপ্টেড, সেই সিস্টেমের পুরো পরিবর্তন আনা দরকার। কারণ আমরা তো দেখুন, আমরা বুঝে উঠতে পারি না যে আজকে রাজনৈতিক দলের যে নেতা তাদের এথিক্সটাই তো কোথায়। মানে কারো তো পার্টিকুলার কোনো রাজনৈতিক দল অমুক ব্যক্তিকে আমি একদম ডাইরেক্টলি বলে দিতে পারি না যে এই ব্যক্তি আজ এই এই দলের লোক। কারণ আজকে আমরা পশ্চিমবাংলাতেও এটাই দেখছি যে আজকে যে এই দলের, কালকে আর তাকে ওই দলের বলতে পারছি না। আপনি দেখুন, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম এসেছিল, আপনারা প্রকাশ্য দেখেছেন। সেই পরেশ অধিকারী যিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে, তিনি চলে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। এরকম অজস্র নাম আছে, ছোট বড় নানান রকমের নাম আপনি দেখতে পাবেন। তাহলে পলিটিক্যাল সিস্টেমটাই যে আমি একটা জায়গায় যা ইচ্ছা তাই করবো, আবার অন্য একটা দলে চলে যাব, দিয়ে তারপরে আবার করব, এই যে ব্যাপারটা। এবং আমি তো মনে করছি যে জুডিশিয়ারিতেও চেঞ্জ আনা দরকার। কারা বিচারককে নিযুক্ত করছে, কারা কলিজিয়ান সিস্টেমে আছে, যে যার মতো করে একটা ল, একটা দেশের একেবারে। এবং এই কারণেই এই প্রশ্নটা আমরা করছি মেহবুব, এই কারণেই এই প্রশ্নটা আমরা করছি যে নাম প্রকাশ্যে আসায় অযোগ্যরা খুলতে পারে মুখ, আর অযোগ্যরা মুখ খুললে কাদের বাড়বে দুঃখ? এই প্রশ্নটা এই জন্যই করা। এই প্রসঙ্গে আজ আমরা চিত্তরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলেছিলাম, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান। তিনি কি বলছেন, চিত্তরঞ্জন বাবুর বক্তব্য শোনাবো। 21,753 যে ছিল তার মধ্যে 6,000 বা 8,000-এর মধ্যে ছিল, তার মধ্যে
মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা ছিলেন, গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরাও ছিলেন। সেই সংখ্যাটা 6,000-এর বেশি, 8,000-এর ওই কাছাকাছি ওই সময়। সেটা আইডেন্টিফায়ার যারা ডিস্টিংক্ট 17টা যে ডিফারেন্ট ওয়েতে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেটা আরেকটি। ওইটা বাদ দিলে বাকি যে থাকে তাদের মধ্যেই তো চাল কাকুরের ব্যাপারটা, যার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে এসএসসি কে বা সরকারকে বলেছিল আপনারা এই যেগুলো প্রপারলি আইডেন্টিফাই নেই তাদের ডিস্টিংশনটা করুন। যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছেন আমি যতটুকু জানি সেটা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে ওই যারা ডিস্ট্রিক্টলি টেন্টেড বলে আইডেন্টিফাইড হয়ে গেছে তারা পরীক্ষা দিতে পারবে না এবং তাদের নামটা বাইরে প্রকাশ করতে হবে, এবং যদি একটা টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসে তাহলে কিন্তু তারা সিবিআই এর ইনভেস্টিগেশন আবার দিতে পারে। অসংখ্য ধন্যবাদ মেহবুব মণ্ডল, চাকরিহারা শিক্ষক আমাদের সঙ্গে ছিলেন। অসংখ্য ধন্যবাদ মেহবুব আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আশা করব এই জট কাটবে, এই যোগ্য অযোগ্য জট কাটবে এবং শিক্ষকরা তাদের যথাস্থানে অর্থাৎ ক্লাসরুমে ফেরত যাবেন, রাস্তায় আর থাকবেন না। আজ এখানেই শেষ করছি। দ্যাটস অল ফর টুনাইট লেডিজ এন্ড জেন্টলম্যান। আমি ইলমাস সৈয়দ আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4টে, আর খুব শিগগিরই দেখা হচ্ছে প্রতিদিন রাত 9টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।